আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ক্লাস মোতাহের হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ এই প্রবন্ধটি। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমাদের প্রথমেই লেখক পরিচিতি সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা নিব। দেখো, লেখকের জন্ম মৃত্যু। লেখক জন্মগ্রহণ করে 1903 সালে এবং মৃত্যুবরণ করে 18 সেপ্টেম্বর 1956। লেখকের জন্মস্থান নোয়াখালী জেলার কাঞ্চনপুরে। লেখকের পিতার নাম আব্দুল মজিদ, সৈয়দ আব্দুল মজিদ। মাতার নাম ফতেমা খাতুন। দেখো, লেখকের বিশেষ বিশেষ অবদান: বুদ্ধির মুক্তি আন্দোলন এর সাথে যুক্ত ছিলেন। এছাড়াও দেখো, তিনি গদ্যের রচয়িতা হিসেবে বাংলাদেশের লেখকদের মধ্যে তিনি বিশিষ্ট হয়ে আছেন। তারপরে দেখো, সাহিত্যকর্মগুলো কি কি রয়েছে। সংস্কৃতির কথা প্রবন্ধটি বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে এক বিশিষ্ট সংযোজন। এছাড়াও সে লিখেছে সভ্যতা, সুখ এই গ্রন্থগুলো। তো এতটুকু ইনফরমেশন যদি তুমি জানো তাহলেই কিন্তু ইন্টার লাইফে এনাফ। অ্যাডমিশনের শিক্ষার্থীদের কিন্তু আরও অনেক বেশি ডিটেলসে লেখক পরিস্থিতি সম্পর্কে জানতে হয়। এখন আমরা দেখব পাঠ পরিস্থিতি। দেখো, পাঠ পরিস্থিতিটা আমরা যদি টোটাল জীবন ও বৃক্ষে প্রবন্ধে কি সামারি করা হয়েছে বা কোন বিষয়ে আলোচনা করা হয়েছে সেটি যদি আমরা দেখি, তাহলে দেখো, মোতাহের হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ প্রবন্ধটি তার সংস্কৃতির কথা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তাহলে জীবন ও বৃক্ষ এই প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সংস্কৃতির কথা। তো দেখো, সংস্কৃতির কথা থেকে নেওয়া হয়েছে। পরার্থে অর্থাৎ পরের উপকারে, আত্মনিবেদিত অর্থাৎ পরের উপকারে যে নিজেকে নিয়োজিত রাখে। তারপরে দেখো, সুকৃতিময় সার্থক বিবেকবোধ সম্পন্ন মানব জীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবন কাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। তো এর মূল কথাটা যদি আমি বলতে চাই, দেখো, এটি লেখক মানুষের জীবন কাঠামোকে তুলনা করেছে বৃক্ষের সঙ্গে। লেখক প্রত্যেকটা মানুষের জীবনকে তুলনা করেছে বৃক্ষের সাথে বা গাছের সাথে। তো তারপরে দেখো, তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, বৃক্ষের পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায় আর সে সব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনাও তেমনই হওয়া উচিত। অর্থাৎ বৃক্ষ যেমন নীরব ভাষায় মানুষের উপকার করে যায়, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সার্থকতার জন্য কি করা উচিত? দেখো, এমনই অর্থাৎ বৃক্ষের মতোই সাধনা থাকা উচিত। তাহলেই স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তি প্রবণ মানুষের জায়গায় দেখা দেবে প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত, বিবেকবান, পরিপূর্ণ ও সার্থক মানুষ। তো এটাই আমাদের পাঠ পরিস্থিতি। অর্থাৎ এই প্রবন্ধে লেখক বলতে চেয়েছে আমাদের বিবেক সম্পন্ন মানুষ হতে হবে। বৃক্ষের থেকে নীরব সাধনার যে শিক্ষা সেটি আমাদের গ্রহণ করতে হবে। আমাদের বৃক্ষের দিকে দেখে আমাদের মধ্যে মানবতাবোধ, বিবেকবোধ জাগাতে হবে। এখন আমরা সরাসরি প্রবন্ধে যাচ্ছি। দেখো, সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়। অর্থাৎ সমাজের কাজ কি নয়? কেবল টিকে থাকার সুবিধা দেওয়া। তাহলে কাজ কি কি? মানুষকে বড় করে তোলা। অর্থাৎ সমাজের কাজ মানুষকে বড় করে তোলা। বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। সমাজের কাজ এখানে দুইটা। কি কি? দেখো, মানুষকে বড় করে তোলা এবং দেখো মানুষের জীবনের আগ্রহ জাগিয়ে দেওয়া। আর সমাজের কাজ নয় কোনটি? দেখো, টিকে থাকার সুবিধা দেওয়া। লাইনটি কি? সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা। তাহলে সমাজের কাজ মানুষকে বড় করে তোলা এবং দেখো বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। এবং সমাজের কাজ কি? আগ্রহ জাগিয়ে দেওয়া। তো এটাই কিন্তু আমাদের সমাজের কাজ। এখানে ব্যাখ্যা লাল কালি যেগুলো সেগুলো হচ্ছে ব্যাখ্যা, এগুলো তোমরা পড়ে নিবে। তারপরে দেখো, স্বল্পপ্রাণ অর্থাৎ ক্ষীণজীবী, স্থূল বুদ্ধি অর্থাৎ সূক্ষ্ম বিচার বুদ্ধিহীন, অর্থাৎ যারা সূক্ষ্মভাবে বিচার
বুদ্ধি যাদের নেই, যারা ন্যায় অন্যায়ের বিভেদ বুঝে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, তাদেরকে বোঝানো হচ্ছে। অর্থাৎ সূক্ষ্ম বিচার বুদ্ধিহীন ও জবরদস্তি প্রিয়। জবরদস্তি প্রিয় বলতে বোঝায় গায়ের জোরে কাজ হাসিল করা, এমন জবরদস্তি প্রিয়। তাহলে স্বল্পপ্রাণ স্থূল বুদ্ধি দেখো ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। স্বল্পপ্রাণ স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে গড়ে তোলা নয়। অর্থাৎ এই যে 3 শ্রেণীর মানুষ, এদের কাজ কি? নিজের জীবনকে সার্থক করে গড়ে তোলা নয়। তাহলে তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে দেখো অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। অর্থাৎ অন্তরায় মানে প্রতিবন্ধকতা বা বাধা। তাহলে তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে গড়ে তোলা নয়, তাদের কাজ অপরের সার্থকতার পেছনে বা পথে অন্তরায় সৃষ্টি করা। দেখো প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃতি বুদ্ধি। তাহলে এই মানুষগুলো নিষ্ঠুর এবং বিকৃতি বুদ্ধি কেন? কারণ তাদের মধ্যে প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। এদের একমাত্র দেবতা অহংকার। অর্থাৎ কাদের একমাত্র দেবতা? অহংকার। দেখো যাদের মনে প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি, অর্থাৎ যারা প্রেম ও সৌন্দর্যের অধীনে আসেনি, তাদের একমাত্র দেবতা অহংকার। তারই চরণে, এই তারই চরণে বলতে বোঝাচ্ছে অহংকারের চরণে। দেখো তারই চরণে তারা নিবেদিত প্রাণ। অর্থাৎ দেখো অহংকারের চরণে তারা কিন্তু নিবেদিত প্রাণ। দেখো ব্যক্তিগত অহংকার, এখন ক্যাটাগরি দিচ্ছে যে কি কি অহংকার হতে পারে। দেখো ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার। অর্থাৎ মানুষের এই 3 ধরনের অহংকার কিন্তু থাকে। দেখো ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার। এ সবের নিশান অর্থাৎ পতাকা ওড়ানোই অর্থাৎ পরিচয় দেওয়া এদের কাজ। অর্থাৎ এদের কাজ কি? অহংকার করা, জাতি নিয়ে অহংকার করা, ব্যক্তিগত অহংকার করা, পারিবারিক অহংকার করা এবং এই অহংকারের নিশান উড়ানো। দেখো মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে, মাঝে মাঝে তাদের মধ্যে মানব প্রেমের কথাও আসে তাদের মুখ দিয়ে, কিন্তু তাতে নেশা ধরে না। অর্থাৎ সেটা কিন্তু তাদের ভালো লাগে না। মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বলি। অর্থাৎ মনে হয় কি এগুলো ফালতু কথা, অর্থাৎ এই কথাগুলো কাজে লাগে না, অর্থাৎ তাদের ভালোই লাগে না। দেখো এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ। অর্থাৎ এতক্ষণ লেখক মোতাহার হোসেন চৌধুরী যে নিচু শ্রেণীর বা স্থূলবুদ্ধি জবরদস্তি প্রিয় মানুষের কথা বলছিল, এই মানুষ না, এদের থেকে ভালো মানুষ এখন কিন্তু পজিটিভ দিকে আসছে। বড় মানুষ, বড় অন্তরের মানুষ, এদের কথা বলা হচ্ছে। তো দেখো বড় মানুষ, এদের স্থানে অর্থাৎ ওই যে খারাপ মানুষগুলোর স্থানে এনে দিতে হবে বড় মানুষ। দেখো সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গম্ভীর চিত্ত ব্যক্তি। দেখো তাদের কি থাকবে? সূক্ষ্ম বুদ্ধি থাকবে, তারপরে উদার হৃদয় থাকবে অর্থাৎ মন অনেক বড় হবে, গভীর চিত্ত ব্যক্তি অর্থাৎ গভীরভাবে চিন্তা করার ক্ষমতা তাদের থাকবে। যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ, অর্থাৎ তাদের কাছে বড় হয়ে উঠবে কি? জীবনের বিকাশ। নিজের ভোগের মধ্যে কিন্তু তার শান্তি থাকবে না, তার শান্তি থাকবে অপরের উপকারে। তাহলে দেখো জীবনের বিকাশ কেবল টিকে থাকা নয়। টোটাল লাইনটি কি হচ্ছে? এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি। যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ কেবল টিকে থাকা নয়, তাদের কাছে জীবনাদর্শের জীবনযোগ আদর্শ, তাদের কাছে জীবনাদর্শের প্রতীক হবে প্রাণহীন শ্বাস বা কল নয়, সজীব বৃক্ষ। অর্থাৎ দেখো জীবনের প্রতীক কি হবে? এই বড় মানুষদের কাছে জীবনের প্রতীক হবে বৃক্ষ। এই লাইনটাই কিন্তু বোঝানো হচ্ছে। যার বৃদ্ধি আছে, এখন বৃক্ষের বৈশিষ্ট্য, বৃক্ষের কি কি রয়েছে? দেখো বৃক্ষের বৃদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে। বৃদ্ধের কি কি আছে? বৃদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে। ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ। অর্থাৎ বৃক্ষের কাজ কি? ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ। বৃক্ষের একমাত্র কাজ অপরের সেবা করা। বৃক্ষের একমাত্র কাজ কি? অপরের সেবা করা। দেখো বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার। আমাদের উপলব্ধি করতে হবে কি বলতো? বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে, নইলে সার্থকতা ও
পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব নয়। দেখো, বৃক্ষের জীবনের গতি ও বিকাশ যদি আমরা উপলব্ধি না করতে পারি তাহলে কি হবে, আমাদের জীবনের যে সার্থকতা, পরিপূর্ণতা, তার যে ছবি, সেই ছবি কিন্তু আমরা চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। যদি বৃক্ষের দিকে তাকাই, বৃক্ষের দিকে তাকালে আমাদের জীবনের যে তাৎপর্য সেটা উপলব্ধি হয়। দেখো, তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়। অর্থাৎ বৃক্ষের কাজের সমাপ্তি কোথায় নয়, মাটি থেকে রস টেনে মোটাসোটা হওয়ায়। দেখো, তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়। অর্থাৎ বৃক্ষকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে তার জীবন অসম্পন্ন থেকে যায় বা থেকে যাবে। তাহলে বৃক্ষের জীবন কখন অসম্পূর্ণ থেকে যাবে, যখন সে ফুল ফোটাতে ও ফল ধরাতে পারবে না। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই। অর্থাৎ দেখো, বৃক্ষ সার্থকতার প্রতীক। বৃক্ষ কিসের প্রতীক? সার্থকতার প্রতীক। দেখো, তারপরে সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর কোথাও নেই। অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন। ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। অর্থাৎ আমাদের লেখক মোতাহের হোসেন চৌধুরী সে কিন্তু বৃক্ষের মধ্যে মানুষের জীবনের যে মূল্যবোধ বা মানুষের জীবনের যে চেতনা, মনুষ্যত্বের সাদৃশ্য লেখক কিন্তু বৃক্ষের মধ্যে পেয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ পেয়েছিল নদীর গতির মধ্যে। দেখো, তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধি হয়। অর্থাৎ এই তার বলতে রবীন্দ্রনাথের বোঝাচ্ছে। দেখো, রবীন্দ্রনাথের মতে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধি হয়, কথা কিন্তু সত্য। তারপরে দেখো, ফুলের ফোঁটাই নয়, ফুলের ফোঁটা সহজ, নদীর গতি সহজ নয়। রবীন্দ্রনাথের মতে কি, ফুলের ফোঁটা সহজ, অর্থাৎ ফুল ফোঁটা সহজ, নদীর গতি সহজ নয়। তাকে অর্থাৎ নদীকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়। তাহলে বাধা ডিঙানোর দুঃখ কাকে পেতে হয়? নদীকে, এটা খেয়াল রেখো। তারপরে দেখো, কিন্তু ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। আমাদের লেখক মোতাহের হোসেন চৌধুরী এখন রবীন্দ্রনাথকে একটা অ্যাডভাইস বা উপদেশ দিচ্ছে। দেখো, সেটা কি পরামর্শ দিচ্ছে। দেখো, কিন্তু ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। অর্থাৎ ফুল ফোটা একটা সহজ বিষয়, সেদিকে তাকিও না। রবীন্দ্রনাথকে বলছে তুমি তাকাও কোন দিকে বলো তো? বৃক্ষের ফুল ফোটানোর দিকে। অর্থাৎ বৃক্ষ কত কষ্ট করে ফুল ফোটায়, একদম শুরু থেকে ফুল ফোটা পর্যন্ত তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। তপবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না তা বোঝা মুশকিল। অর্থাৎ বৃক্ষপ্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না সেটা আমাদের লেখক মোতাহের হোসেন চৌধুরী বুঝতে পারছেন না বা বোঝা মুশকিল। জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে বৃক্ষের ফুল ফোটানোই তা স্পষ্ট হয়ে ওঠে না। একথা তোমরা বলতেই পারো যে নদীর গতিতে যে মনুষ্যত্বের যে দুঃখটা স্পষ্ট হয়ে ফুটে ওঠে, গাছের ফুল ফোটানোই বা বৃক্ষের ফুল ফোটানোই সেটা হয়ে ওঠে না। তাই কবি রবীন্দ্রনাথ নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। তাহলে রবীন্দ্রনাথের মতে মনুষ্যত্বের প্রতীক কি? নদী। দেখো, উত্তরে বলবো, আমাদের লেখক উত্তর দিচ্ছে চর্মচক্ষু, অর্থাৎ দেখো আমাদের বাহ্যিক যে চোখ, দৈহিক যে চোখ সেটিকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো, চর্মচক্ষুকে অর্থাৎ দৈহিক চোখ বড় না করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে অর্থাৎ মনের চোখকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। তাহলে দেখো, এখানে মূলত বাহ্যিক যে চোখ, এই চোখ দিয়ে হবে না, এখানে কল্পনা এবং অনুভূতির চোখকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। অর্থাৎ আমরা যদি কল্পনার চোখ দিয়ে দেখি তাহলে বৃক্ষের যে কষ্ট, বৃক্ষের যে বেদনা সেগুলোও কিন্তু উপলব্ধি করতে পারবো। দেখো, যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা, অর্থাৎ বৃক্ষ কিন্তু গোপন ও নীরব সাধনা করে থাকে, তা বৃক্ষেই অভিব্যক্ত, নদীতে নয়। তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে
উপলব্ধি করতে পারি, নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না। অর্থাৎ বৃক্ষ কিন্তু আমাদের আশেপাশেই থাকে, সব সময় আমরা বৃক্ষ দেখতে পাই, কিন্তু নদী প্রত্যেকটা জেলায় যে নদী রয়েছে এমন কিন্তু নয়। অর্থাৎ নদী কিন্তু আমরা সব জায়গায় অ্যাভেলেবল দেখি না। সেজন্য বৃক্ষে যতটা আমরা জীবনের বা মনুষ্যত্বের প্রতীক দেখতে পাই, নদীতে কিন্তু সব সময় সেটা দেখতে পাই না। অর্থাৎ সব সময় কিন্তু নদী আমাদের চোখের সামনে থাকে না। নদী সাগরে পতিত হয় সত্য, কিন্তু তার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না। নদী ঠিকই একসময় সাগরে পতিত হয়, কিন্তু সেটা কি আমরা সব সময় চোখে দেখি না? আমরা কিন্তু সেটা চোখে দেখি না। কিন্তু বৃক্ষের ফুল ফোটানো ও ফল ধরানোর ছবি কিন্তু প্রত্যহ চোখে পড়ে। কিন্তু দেখো, বৃক্ষ সে কখন ফুল ফোটাচ্ছে, কখন ফল ধরাচ্ছে, এগুলো কিন্তু প্রত্যহই আমাদের চোখে পড়ে। সেজন্য রবীন্দ্রনাথ বলেছে মনুষ্যত্বের প্রতীক নদী, কিন্তু আমাদের লেখক এখানে বলতে চাচ্ছে মনুষ্যত্বের প্রতীক কি হবে? বৃক্ষ। কারণ সেটা সবসময় আমাদের চোখের সামনে থাকে, আমরা সব সময় তার ফুল ফোটানো, তার ফল ধরানোর ছবি দেখি। দুয়ারের অর্থাৎ দরজার কাছে দাঁড়িয়ে থেকে সে অর্থাৎ বৃক্ষ অনবরত নথি অর্থাৎ বিনয়, নম্রতা, শান্তি ও সেবার বাণী প্রচার করে। তাহলে বৃক্ষ কি করে বলতো? বৃক্ষ কি করে? দেখো, সে নথি অর্থাৎ বিনয়, শান্তি ও সেবার বাণী প্রচার করে। বৃক্ষ সবসময় দোরের কাছে দাঁড়িয়ে বিনয়, শান্তি ও দেখো এখানে সেবার বাণী প্রচার করে। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। তুমি সাধনা করছো, তোমার যদি প্রাপ্তি না থাকে তাহলে কিন্তু হবে না। সেজন্য দেখো, সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। নদীর সাগরে পতিত হওয়া সেই প্রাপ্তি স্পষ্ট হয়েই ওঠে না। দেখো, নদীর সাগরে পতিত হয় সেই প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না। সেটা প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। অর্থাৎ নদী যে সাগরে গিয়ে পতিত হয় সেটা কিন্তু প্রাপ্তি না, সেটা কি? আত্মবিসর্জন। সেটা হচ্ছে আমাদের লেখকের মতে আত্মবিসর্জন। তাহলে নদীর সাগরে পতিত হওয়াকে আমাদের লেখক কি মনে করে? আত্মবিসর্জন। অপরপক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে ওঠে। বৃক্ষের যে প্রাপ্তি সেটা কিন্তু চোখের সামনে ফুটে ওঠে। কিভাবে? দেখো, ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে তখন আপনা থেকেই বলতে ইচ্ছে হয় এই তো সাধনার সার্থকতা। আমাদের বৃক্ষ যখন ফুলে ফলে পরিপূর্ণ হয়ে ওঠে তখনই কিন্তু লেখকের বলতে ইচ্ছে করে এই তো সাধনার সার্থকতা। তখন লেখক যে সাধনার সার্থকতা সেটা কিন্তু বুঝতে পারে কখন? যখন দেখো বৃক্ষে ফুলে ফুলে ভরে যায়, বৃক্ষ ফুলে ফলে ভরে যায়। বৃক্ষে প্রাপ্তি ও দান, বৃক্ষে কিন্তু প্রাপ্তিও আছে, দানও আছে। দেখো, যারা সৃজনশীল ব্যক্তি তাদের প্রাপ্তি ও দানে কোনো পার্থক্য দেখা যায় না। যা তার প্রাপ্তি তাই তার দান। অর্থাৎ যতটুকু সে পায় ততটুকুই সে দান করে দেয়। অর্থাৎ দেখো, একটা আম গাছে যদি 20টা আম হয়, আম গাছ কি বলে যে আমার জন্য 5টা রেখে তোমরা বাকি 15টা নিয়ে যাও? এমন কিন্তু হয় না। যা তার প্রাপ্তি তাই তার দান। অর্থাৎ সর্বোচ্চটুকু সে দান করে দেয়। বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়, কিন্তু গদ্যে তিনি তা স্পষ্ট করে বলেননি। অর্থাৎ বহু কবিতায় সে কিন্তু বৃক্ষপ্রেমিক একজন মানুষ, সেটা প্রকাশ পেয়েছে, কিন্তু তার গদ্যগুলোতে সে কিন্তু স্পষ্ট করে বৃক্ষের কথা তেমন একটা বলেনি। দেখো, বললে ভালো হতো, তাহলে নিজের ঘরের কাছেই যে সার্থকতার প্রতীক রয়েছে সে সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম। অর্থাৎ ঘরের কাছেই আমাদের বৃক্ষ থাকে, তো বৃক্ষ ঘরের কাছেই যে সার্থকতার প্রতীক বৃক্ষ সেটি রয়েছে, তাহলে সেই সম্পর্কে আমরা সচেতন হতে পারতাম। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়। তাহলে নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়। কেমন ভাষায়? নীরব ভাষায়। কিসের গান? সার্থকতার গান। তারপরে দেখো, অনুভূতির কান। এই কিন্তু আমাদের বাহ্যিক কান না, অনুভূতির কান। দেখো, অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে। তাহলে এই যে সার্থকতার গান বৃক্ষ আমাদের শোনায়, সেই গান আমাদের শুনতে হবে অনুভূতির কান দিয়ে। দেখো, তাহলেই বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। তাহলে জীবনের মানেও বৃদ্ধি, ধর্মের মানেও বৃদ্ধি। দেখো, প্রকৃতির যে ধর্ম মানুষেরও সে ধর্ম, পার্থক্য কেবল
তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির ওপর তাদের বৃক্ষের নিজেদের কোনো হাত নেই। অর্থাৎ জীবজন্তু কিভাবে বেড়ে উঠবে তাদের ওপরে তাদের নিজেদের কোনো হাত নেই, কিন্তু মানুষের বৃদ্ধির ওপরে তার নিজের হাত রয়েছে। মানুষ কিভাবে বড় হবে তার উপরে তার কিন্তু নিজের হাত রয়েছে। আর এখানেই মানুষের মর্যাদা। মানুষের হাতে যেহেতু মানুষের বৃদ্ধির হাত রয়েছে, এখানেই কিন্তু মানুষের মর্যাদা। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। মানুষের কেবল শুধু শরীরেই বড় হচ্ছে, কিন্তু মনুষ্যত্ব মানবিকতা তার তৈরি হচ্ছে না, তাহলে কিন্তু হবে না। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা, তাই তো আত্মা। তাহলে এখানে দেখো আত্মা কি? আত্মা হচ্ছে সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা, তাই তো আত্মা। এই আত্মার সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে নিবে। তারপরে দেখো, এই আত্মরূপ ফল স্রষ্টার উপভোগ্য। তাই মহাকবি বলতে এখানে বোঝানো হচ্ছে শেক্সপিয়ারকে। তাই দেখো, তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায়, রিপনেস ইজ অল, পরিপক্কতাই সব। আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব। দেখো এই লাইনটা খুব ভালোভাবে বুঝে নাও। বিচিত্র অভিজ্ঞতা অর্থাৎ অভিজ্ঞতা, প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব। তাহলে আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব কিভাবে? অভিজ্ঞতা, প্রেম ও গভীর অনুভূতির দ্বারা। তাই তাদের সাধনাই মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। বিজ্ঞান কিন্তু মানুষকে মনুষ্যত্ব বিবেক এগুলো শেখাতে পারে না, সেজন্য বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। কেননা তাতে আত্মার উন্নতি হয় না, অর্থাৎ মানুষ হিসেবে তার কিন্তু উন্নতি হয় না। জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না। অর্থাৎ দেখো, বিজ্ঞান শিক্ষায় আমাদের কি জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না, তা হয় সাহিত্য শিল্পকলার দ্বারা। অর্থাৎ আমাদের জীবনবোধ ও মূল্যবোধ, দেখো জীবনবোধ ও মূল্যবোধ পরিপূর্ণ হয় কিসের দ্বারা? সাহিত্য শিল্পকলার দ্বারা। তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য। শিক্ষাক্ষেত্রে কাদের এত মূল্য? সাহিত্য শিল্পকলার। দেখো ওপরে যে বৃদ্ধির কথা বলা হলো, বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন। অর্থাৎ ওপরে যে এতক্ষণ বৃদ্ধি বিকাশ নিয়ে আলোচনা করা হলো, জীবনের মনুষ্যত্বের প্রতীক নিয়ে আলোচনা করা হলো, বৃক্ষ তার চমৎকার নিদর্শন। বৃক্ষের অঙ্কুরিত অর্থাৎ মুকুলিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবলই বৃদ্ধির ইতিহাস। অর্থাৎ বৃক্ষ অঙ্কুরিত, একদম 0 পয়েন্টে অঙ্কুরিত, এখান থেকে ফলবান অর্থাৎ ফলে পরিপূর্ণ। অর্থাৎ দেখো একদম শুরু থেকে শেষ। তো দেখো বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবলই বৃদ্ধির ইতিহাস। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি, জীবনের গূঢ় অর্থ সম্বন্ধে সচেতন হতে বলে। বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তিরও ইঙ্গিত। বৃক্ষ কিসের ইঙ্গিত? প্রশান্তিরও ইঙ্গিত। অতি শান্ত ও সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে। অতি শান্ত ও সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা সহ বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমরা জীবন ও বৃক্ষ এই প্রবন্ধের এমসিকিউ নিয়ে হাজির হব। সেই ক্লাসটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।